অপেক্ষা শব্দটি মানুষের সঙ্গে মানানসই হলেও সময়ের সাথে শব্দটি খুবই বেমানান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, করতে পারে না। মানুষ আসে, মানুষ হারায়, কিন্তু সময় তার নিজ গতিতে চলতে থাকে। ক্যালেন্ডারের সংখ্যা বদলায়। এই তো মাস দুয়েক আগে পুরনো ফ্ল্যাট ছেড়ে ছেলেকে নিয়ে নতুন ফ্ল্যাটে এসে উঠেছে আর্থিকা। তার ফ্ল্যাট বদলানোর খবর পেয়ে অনুভাও ছুটে এসেছিল। সব কিছু গোছগাছ করতে বড় বোনকে সে সাহায্য করেছে। বাহিরে আজ পূর্ণিমা রাত, আকাশের উপর থালার ন্যায় বিশাল আকৃতির চাঁদ। তার সাথে বারান্দা হতে ভেসে আসছে ফুলের মিষ্টি গন্ধ। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে অনুভা। মন তার ভীষণ খারাপ। শান্তা এবং হানিফ শেখ বাড়িতে নেই 3 দিন হলো। ওনারা গেছেন সৌহার্দের কাছে। ওখানে মাসখানেক থেকে তারপর হজ করে বাড়ি ফিরবেন। এটাই যাওয়ার আগে বলে গিয়েছেন পুত্র এবং পুত্রবধূকে। কয়েক মাসে সংসার জীবনে এসে শাশুড়ির মধ্যে মাতৃত্বের স্বাদ খুঁজে পেয়েছিল অনুভা। এখন হুট করে ওনারা চলে যাওয়ায় মনটা তার ভীষণ খারাপ। নিচ থেকে ঘরে এসে প্রবেশ করলো শ্রাবণ। আর চোখে স্ত্রীকে দেখে নিয়ে বসে পড়ল সোফায়। ঘাড় উঁচিয়ে তার পানেই তাকালো অনুভা। মিলিত হলো দুজনার দৃষ্টি। শ্রাবণ জিজ্ঞেস করলো, আমার নোভারানির মন খারাপ নাকি? অনুভা ছোট্ট করে উত্তর দিল, হুম। শব্দহীন হাসলো শ্রাবণ। উঠে এসে কাবাডের দরজা খুলে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, শাড়ি নাকি 3 পিস? মানে? দুটোর মধ্যে কোনটা পরবে তুমি? শাড়ি তো পরেই আছি, তাহলে আবার কেন পরবো? এভাবে কি বাইরে যাবে নাকি? আমি তো হতেই দিব না। আমি বিতি তোমার বউকে খোলা চুলে অন্য কেউ কেন দেখবে? এখন বাহিরে? চলো ঘুরে আসি। যতই হোক বউয়ের মন ভালো করার দায়িত্বটাও তো আমি নিয়েছি, তাই না? মুচকি হাসলো অনুভা। তাকে তাড়া দিয়ে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল শ্রাবণ। তৈরি হয়ে বাড়ি থেকে বের হতে হতে তাদের আধ ঘন্টা সময় লাগলো। সময়টা এখন বর্ষাকাল। রাতের আকাশে নেই কোনো মেঘলার দল। সকালেই ঝুম বৃষ্টি হয়েছে, ভিজিয়ে দিয়ে গেছে শহরতলি। কংক্রিটের রাস্তা অনেক আগেই শুষে নিয়েছে বৃষ্টির পানি। তবু রাস্তার আনাচে কানাচে দৃশ্যমান মাটি হয়ে আছে কর্দমাক্ত। গ্যারেজ থেকে গাড়িটা বের করলো শ্রাবণ। অনুভার গায়ে নীল গোলাপি রঙের সংমিশ্রণে সিল্কের শাড়ি, মাথায় নীল রঙের হিজাব। শাড়িটি অতি সাবধানে ধরে গাড়িতে উঠে বসল সে। শ্রাবণও তৎক্ষণাৎ চালকের আসনে উঠে বসে গাড়িতে স্টার্ট দিল। ঘড়ির কাঁটায় 9:30 ছুঁই ছুঁই। একটি রেস্তোরাঁর গার্নিশের টেবিলে বসে আছে তানিম। চোখে মুখে ফুটে উঠেছে তার বিরক্তির ছাপ। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে আর বিড়বিড় করছে। আরও কিছু মিনিট পার হতেই চলে যাওয়ার জন্য উদ্যত হলো সে। তখনই দ্রুত একটি মেয়ে এসে তার সম্মুখ চেয়ারে বসলো। অপরাধীর ন্যায় কোমল স্বরে বলল, সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেছে। আসলে রাস্তায় এত জ্যাম ছিল যে কি বলবো, জ্যামের কারণেই আর কি দেরিটা হলো। আপনি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? এক নাগারে কথাগুলো বলে থামলো মেয়েটি। তানিম ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, মিস সাজিয়া? মেয়েটি উপর নিচ মাথা নাড়ায়। এবার রাগত স্বরেই তানিম বলে উঠল, ঠিক 35 মিনিট আপনার লেট হয়েছে। আমার কি সময়ের কোনো দাম নেই? শুধু মায়ের কথায় অফিস শেষে এখানে এসে এতক্ষণ ওয়েট করছি, নইলে। ভুল তো মানুষ মাত্রই হয়, চড়ছেন কেন? ধরুন আজ যদি আমার জায়গায় আপনি থাকতেন, আমি কিভাবে রাগ করতে পারতাম? মোটেও রাগ করতাম না। আমি আপনার মতো এত কেয়ারলেস নই যে কাউকে এতক্ষণ ধরে ওয়েট করাবো। শাশুড়ি মা তাহলে ঠিকই বলেছিল, তার ছেলে তো সত্যি সত্যি একটা বদমেজাজি। কে শাশুড়ি মা? কে আবার? আপনার মা। আমার মা আপনার শাশুড়ি হলো কি করে? বদমেজাজির পাশাপাশি তো আপনি দেখছি ভারী বোকা পুরুষ। আপনার সাথে আমার বিয়ে হলে তো আপনার মা আমার শাশুড়িই হবে, তাই নয় কি? মেয়েটার এমন দ্বারা কথাবার্তা কিছুতেই পছন্দ হলো না তানিমের। সাথে মেয়েটার এমন সময়জ্ঞানহীনতা স্বভাবও না। গম্ভীর মুখে বলে উঠল, বিয়ে হচ্ছে না। আপনাকে আমার একদম পছন্দ হয়নি। সাজিয়ার ললাটে ভাঁজ পড়ল। ব্যাগ থেকে ছোট্ট বিউটি আয়নাটা বের করে নিজের মুখশ্রীতে ভালো করে চোখ বুলিয়ে বলল, না, খারাপ তো লাগছে না। তাহলে পছন্দ না হওয়ার কারণ কি? আপনার কি মনে হয় আপনাকে অপছন্দ হওয়ার কারণ আপনার রূপ? অবশ্যই, আমি সুন্দরী একটা মেয়ে, পছন্দ হবে না কেন? সৌন্দর্য ধুয়ে কি আমি পানি খাবো নাকি? আপনার বাচনভঙ্গিতে প্রচুর ন্যাকামি রয়েছে, আর আমার এসব ন্যাকামি একদম পছন্দ নয়। তার উপর আপনার সময় জ্ঞান বলে কিচ্ছু নেই। মেয়েরা ন্যাকামি করবে না তো কে ন্যাকামি করবে? আপনি? আর রোমান্টিক পুরুষ? যাই হোক, এসব আতলামি স্বভাব বাদ দিন। আপনাকে আমার পছন্দ হয়েছে। আমার হয়নি। কেন যে হয়নি
জানি না, ভেবেছেন নাকি? কি জানেন? এই যে এক মেয়েকে পছন্দ করে তার জন্য বিয়ের প্রপোজাল পাঠিয়েছিলেন, কিন্তু মেয়েটি আপনাকে রিজেক্ট করে দিয়ে তার প্রেমিকাকে বিয়ে করে নিয়েছে, তাই তো? হতভম্ব হয়ে গেল তানিম। এই মেয়ে এসব কথা কোত্থেকে জানলো? কে বলেছে তাকে? মা? মা কেন তার মান সম্মানের কাছে নষ্ট করবে? তাহলে ভীষণ রাগ হলো তানিমের, আর কথা বাড়াতে চাইলো না। এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয় মনে করলো, তাই চলে যাওয়ার জন্য উদ্যত হলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই দৃষ্টিগোচর হলো পরিচিত মুখশ্রীর। তৎক্ষণাৎ পূর্বের স্থানেই বসে পড়ল তানিম। তার এহেন কাণ্ডে ভ্রু কুচকে নিল সাজিয়া। প্রশ্ন ছুড়ল, আপনার আবার কি হলো? উত্তর দিল না তানিম। তার থেকে কয়েক টেবিল দূরত্বের একটি টেবিলে বসে আছে অনুভা। এই রেস্তোরাঁটা এখানকার বেশ নামকরা একটি রেস্তোরাঁ। বন্ধুদের সঙ্গে এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছিল শ্রাবণ। তাই আজ স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হতেই প্ল্যান করে নিয়েছিল যে আগে ডিনার করবে, তারপর ঘোরাঘুরি করে বাড়ি ফিরবে। মন খারাপটা মুহূর্তেই যেন মিলিয়ে গেছে অনুভার। অধরে তার চমৎকার হাসি। শ্রাবণের সঙ্গে কথা বলতে বলতে আশেপাশে সাজসজ্জা দেখতে ব্যস্ত সে। হঠাৎ সামনের দিকে দৃষ্টি যেতেই তানিমের সঙ্গে চোখাচোখি হলো। ভেতরে ভেতরে কিছুটা চমকালেও উপরে উপরে বেশ স্বাভাবিক রইল অনুভা। একটি মেয়ের সঙ্গে বসে আছে তানিম, তবে মেয়েটির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তার দিকে পিঠ ঘুরিয়ে বসে আছে। চোখ ছোট ছোট করে স্ত্রীর পানে তাকালো শ্রাবণ। বামগালটা আলতো করে টিপে দিয়ে মিহিস্বরে বলল, সামনে আমি থাকতে অন্যদিকে কি মেয়ে? জানো আমি ক্লাসে থাকাকালীন সবাই হা করে আমার দিকে তাকিয়ে থাকে। মুচকি হাসলো অনুভা। দৃষ্টি সরিয়ে শ্রাবণের পানে তা স্থির করলো, বলল, এই কথা শুনতে শুনতে আমার কানটা মনে হয় নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, তারা হা করে তাকিয়ে তাকিয়ে তোমায় দেখে না, বরং তোমার পড়া শোনে। তাহলে আর কি, তুমি বরং আমায় শোনো। হাসিটা চওড়া হলো অনুভার। মুগ্ধ নয়নে তার পানি তাকিয়ে রইল শ্রাবণ। ততক্ষণে খাবার দিয়ে গেছে ওয়েটার। চামচ দিয়ে খাবার তুলে অনুভার মুখের সামনে ধরে শ্রাবণ জিজ্ঞেস করলো, মনটা কি ভালো হয়েছে? খাবারটা মুখে নিয়ে চিবোতে চিবোতে অনুভা উত্তর দিল, অর্ধেকটা। এবার শব্দ করে হেসে উঠল শ্রাবণ। পুনরায় প্রশ্ন করলো, তাহলে পুরোটা কখন ভালো হবে? এখান থেকে বের হয়ে আর একটু ঘুরলে। প্রত্যুত্তর করল না শ্রাবণ। অধরে হাসি রেখেই খেতে লাগলো। এক দৃষ্টিতে তাদের দেখে গেল তানিম। দেখে নিল আজ অন্য এক অনুভাকে, এক প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মেয়েকে। মনে মনে আওড়ালো, মেয়েটির হাসি সুন্দর। সাজিয়া তার মুখের সামনে তুড়ি বাজিয়ে কণ্ঠে বিরক্তি ফুটিয়ে বলল, এতক্ষণ তো ভালোই জ্ঞান দিচ্ছিলেন আমায়, তাহলে এখন কোথায় গেল আপনার সেই জ্ঞান? আমার কথার জবাব না দিয়ে নিজের মতো বসে আছেন। তানিমের দৃষ্টি সরল। পূর্ণ দৃষ্টিতে এবার সামনে বসা অপরিচিত মেয়েটির পানে তাকালো সে। মেয়েটি দেখতে মন্দ নয়, মুখের গড়নটা সুন্দর। পরনে বেগুনি রঙের শাড়ি, চুল হাত খোপা করা, চোখে নিখুঁতভাবে কাজল দেওয়া, দুহাত ভর্তি কাচের চুড়ি। হুট করে সিদ্ধান্ত বদলালো তানিম। শুকনো ঢোক গিলে নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে নিল সে। অত্যন্ত গম্ভীর মুখে বলে উঠল, আপনার চুল সুন্দর। আমার বউয়ের সুন্দর চুল আমি ছাড়া আর কেউ দেখুক আমি চাই না। আপনার চোখটাও অসম্ভব সুন্দর, কাজলে যেন মারাত্মক লাগে। আর বিয়ে হলে এই সপ্তাহেই হবে। সত্যি রাজি থাকলে আমাকে ফোন করবেন, নয়তো ফোন করার কোনো প্রয়োজন নেই। কথাগুলো বলেই টেবিলের ওপর একটা কার্ড রেখে বিল মিটিয়ে বড় বড় কদম ফেলে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল তানিম। যাওয়ার সময় আর চোখে দেখে গেল সেই সুখী দম্পতিকে। সাজিয়া অবাক হলো ছেলেটির কাণ্ড কারখানা দেখে। এভাবে হুট করে কিনা তাকে একা রেখে চলে গেল। এখন না বললো পছন্দ হয়নি, তাহলে আবার বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেললো কেন? অদ্ভুত। কার্ডটি হাতে তুলে নিয়ে সেখান থেকে নাম্বারটা মোবাইলে সেভ করলো সাজিয়া। অর্ডার দিল 1 মগ কফি। এসেছেই যখন, তাহলে কফি খেয়ে না হয় বাড়িতে ফেরা যাবে। খাওয়া শেষে বিল মিটিয়ে স্ত্রীকে নিয়ে রেস্তোরাঁ থেকে বের হলো শ্রাবণ। পথে অনুভা বায়না ধরল রিকশায় করে শহর ঘুরবে সে। স্ত্রীর আবদার পূরণ না করার মতো পুরুষ শ্রাবণ নয়। তাই গাড়িটি সঠিক স্থানে পার্ক করে একটা রিকশা ঠিক করে উঠে পড়ল তাতে। হুড নামানো থাকায় পেছনে দিয়ে হাতটা নিয়ে অতি যত্ন সহকারে স্ত্রীর বাহুতে ধরে রাখলো শ্রাবণ, যাতে আঁকাবাঁকা পথে গিয়ে ঝাঁকি খেয়েও মেয়েটি পড়ে না যায়। তার এত যত্নশীলতায় তৃপ্তির হাসি ফুটে ওঠে অনুভার অধরে। এত ভালো একজন জীবনসঙ্গী তার ভাগ্যে লিখে রাখায় মনে মনে শুকরিয়া আদায় করেন রবের কাছে। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বড় বোনের প্রতি। সে তো বারবার বিভিন্ন সংখ্যায় এই পুরুষটিকে নিজের থেকে দূরে সরাতে চেয়েছে, অথচ বড় বোন অমন উদ্যোগ নেওয়াতেই তো আজ সুখের সন্ধান পেয়েছে মেয়েটি।
সব ক্ষততে লেপতে গেছে শ্রাবণ নামক শুদ্ধ পুরুষের ভালোবাসা। আরও বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে অবশেষে বাড়ি ফিরল দুজনে। পূর্বের দিনের তুলনায় আজকের দিনটা ছিল অনুভার নিকট এক বিশেষ দিন। শ্বশুর শাশুড়ির আগমনে অফিস থেকে ছুটি নিয়েছে প্রান্তি। সৌহার্দ্য অফিসে, হানিফ শেখ অ্যাপার্টমেন্টের খোলামেলা বারান্দায় কফি নিয়ে বসে ইংরেজি পত্রিকা পড়ছেন। রান্নাঘরে ব্যস্ত শাশুড়ি বৌমা। দেশে থাকাকালীন সময়টা খুবই স্বল্প হওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক গড়ে ওঠেনি প্রান্তির। শাশুড়ি নামক মানুষটি তার কাছে শুধু শাশুড়ি হিসেবেই পরিচিত ছিল। তবে এই কদিনে সম্পর্কের বিশেষ উন্নতি হয়েছে। রন্ধনে অদক্ষ মেয়েটি শাশুড়ি থেকে শিখে নিচ্ছে স্বামীর পছন্দনীয় বাঙালি সব রান্না। সুপার শপ ঘুরে সকলের দিকে খুঁজে খুঁজে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এসেছে শাশুড়ি আর বৌমা মিলে। নাড়ু বানানোর জন্য নারকেল কোড়াচ্ছেন শান্তা। ওনার হাতের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রান্তি। আজকের রেসিপি হচ্ছে নাড়ু, পাটিসাপটা আর পিঠে পুলি। এখানে বেশ ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে পিঠে না হলে কি আর জমে? তার উপর পিঠা, নাড়ুসহ মিষ্টি জাতীয় সব ধরনের খাদ্যই সৌহার্দ্যের নিকট খুবই প্রিয়। প্রান্তি বলল, এত কষ্ট করার কী প্রয়োজন মা? এর থেকে নারকেল ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই তো হয়ে যায়। পুত্রবধূর কথায় শব্দহীন হাসেন শান্তা, বলেন, ব্লেন্ড করলে তো ভর্তা হয়ে যাবে, তাতে পুরানো নারকেলের মজা তো পাওয়া যাবে না মা। কিন্তু এটা অনেক কঠিন আর সময়ের ব্যাপার। তা অবশ্য ঠিক, কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য তো কঠিন কাজ করতে হয়, তাই নয় কি? উপর নিচ মাথা নাড়ায় প্রান্তি। শান্তা পুনরায় বলেন, প্রথম প্রথম একটু কঠিন লাগবে, একবার শিখে গেলেই দেখবে আর কঠিন লাগবে না। তাছাড়া শহর আবার এসব খুব পছন্দের, এসব পেলেই ওর আর কিছুই চাই না। অন্যান্য দিনের থেকে শুক্রবারটা অনুভার প্রিয়। বিয়ের আগের শুক্রবার আর বিয়ের পরের শুক্রবারের মধ্যে পার্থক্য রয়েছে অনেক। বিয়ের আগের শুক্রবার মানে তার কাছে ছিল সংসারের দায়িত্ব, অথচ বিয়ের পরের শুক্রবারটা একেবারে ভিন্ন। এখন নেই তার কোনো চিন্তা, জীবনে নেই কোনো জটিলতা। সকাল থেকে শ্রাবণকে বিভিন্নভাবে রাজি করিয়ে আজ সে বোনের কাছে এসেছে। গত 2 সপ্তাহ হয় তাইম কিংবা আর্থিকার সঙ্গে সামনাসামনি দেখা হয় না অনুভার। আর্থিকাকে আজ আর রান্না করতে হলো না। শ্রাবণ বাহির থেকে খাবার আনিয়েছে। দুপুরে সবাই একসঙ্গে গল্প করতে করতে খেয়ে উঠল। খাওয়ার পর তাইমকে কোলে তুলে নিয়ে ঘরে চলে গেল শ্রাবণ। আসার সময় ছেলেটার জন্য অনেক খেলনা কিনে নিয়ে এসেছে, সেগুলোই তো তাকে দেখাতে হবে। এটো প্লেটগুলো ধুয়ে নিচ্ছে আর্থিকা। অনুভা চাইলেও বোনকে সাহায্য করতে, কিন্তু আর্থিকা তাকে হাত লাগাতে দিল না। পাশে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে অনুভা, ইতস্তত বোধ করছে কিছু বলতে। বোনের এমন অবস্থা দেখে আর চোখে তাকিয়ে আর্থিকা শুধালো, কি বলবি? এমন ইতস্তত করছিস কেন? বড় বোনের অনুমতি পেয়ে অনুভার কণ্ঠস্বর দৃঢ় হলো, ফায়েজ ভাই তোকে সত্যি খুব ভালোবাসে আপু। তা তো আমি জানি, কিন্তু তুই জানলি কিভাবে? বাড়ি বদলানোর সময় ওনার সঙ্গে কথা হয়েছিল, ওইটা ফায়েজ ভাইদেরই বাড়ি ছিল। প্রত্যুত্তর করল না আর্থিকা। বড় বোনকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে আলতো করে হাত রেখে অনুভা বলল, তোকে সে বিয়ে করতে চায়। টাইমকে নিয়ে তার কোনো আপত্তি নেই। তার চোখে তোর জন্য আমি ভালোবাসা দেখেছি আপু। নতুন করে শুরু কর না সবটা, এতে টাইম বাবার ছায়াতল পাবে, বাবার ভালোবাসা পাবে, আর তোর এই একাকিত্বটাও খুঁজবে। হাসল আর্থিকা, যেই হাসিতে নেই কোনো বিষাদের ছাপ, না আছে আনন্দ। বলল, ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। যারা ভালোবাসে তারাই অনুভূতির মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। মানুষটি যদি সঠিক হয় তাহলে সেই মানুষটির স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়া যায়। পৃথিবীতে বাবা মা ছাড়া ছেলেমেয়েরা কি বড় হচ্ছে না? স্বামীর অবর্তমানে কি নারীদের জীবিকা চলছে না? আমি বিবাহিত নারী, হয়তো বিধবা, তবে আমার সন্তানের পিতৃ পরিচয় রয়েছে। আমার সন্তানের বাবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে আর আমাদের সন্তানকে ভালোবেসে গেছে, নিজের দায়িত্ব পালন করে গেছে। তার জায়গায় অন্য কাউকে স্থান দিয়ে কি করে বলতো অনু? এ তো অসম্ভব। তুই আমায় বাস্তবতা বুঝিয়েছিস, আর আমি বুঝেছি। তুই আমায় মুভ অন করে ছেলেকে আঁকড়ে ধরে বাঁচতে শিখিয়েছিস, আমিও তা শিখে গেছি। এবার অন্তত বলিস না আবার নতুন করে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে সব নতুন করে শুরু করতে। জীবন মানে শুধু বিয়ে নয়, সুখ মানেই বিয়ে নয়। আমি সম্মানের সাথে পৃথিবীতে বাঁচব। আমার সন্তান একদিন বড় হবে, আমি ওর বাবা আর আমি ওর মা। জীবন যেভাবে চলছে সেভাবেই না হয় চলুক। বিয়ের কথা আমি ভাবতে পারি না। এমন কথা শুনলে আমার কষ্ট বেড়ে যায়। আমি অসুখী হয়েও সুখী। আমার সুখ আমার স্বামীর স্মৃতি। নীরবে সব শুনল অনুভা, কিন্তু বিপরীতে আর কিছুই বলতে পারল না।
আর্থিকার প্রতিটি কথাই যুক্তিযুক্ত। বিয়ে মানেই সব সমস্যার সমাধান নয়। ভবিষ্যতে কি হবে, কি হতে চলেছে তা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগে। মাগরিবের নামাজ আদায় করে রান্নাঘরে চা বানাতে এসেছে অনুভা। 2 কাপে চা ঢেলে সাথে কয়েকটা বিস্কিট ট্রেতে তুলে নিয়ে সে হাঁটা ধরল কক্ষের দিকে। বোনের নিকট হতে বিদায় নিয়ে বিকেলের দিকে বাড়িতে এসে পৌঁছেছে দুজন। সবিতাকে গতকালকেই 2 দিনের জন্য ছুটি দিয়েছিল শ্রাবণ, তাই বাড়িতে আজ দুজন ব্যতীত কেউ না থাকায় ঘরের মধ্যেই মাগরিবের নামাজটা সে আদায় করে নিয়েছে। নামাজের এই সুন্দর অভ্যাসটা শ্রাবণ আর সৌহার্দের গড়ে উঠেছে মূলত তার বাবার নিকট থেকে। হানিফ শেখের ছেলেবেলা কেটেছে গ্রামের বাড়িতে। বাড়ির কাছাকাছি মসজিদ হওয়ায় মা আজান হতেই ছেলেদের পাঞ্জাবি পাজামা পরিয়ে পাঠিয়ে দিতেন মসজিদে। স্কুল ডিঙিয়ে কলেজে উঠতেই সেই চিরচেনা অরণ্যে ঘেরা গ্রামে ছেড়ে তিনি চলে আসেন শহরে। সেই থেকেই শহরে ওনার বসবাস। এক এক কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপর চাকরি ক্ষেত্র। একসময় এখানে গড়ে তোলেন বসত ভিটা। এত কিছুর মধ্যেও তিনি নামাজটা ঠিকই জায়ামতে আদায় করতেন। ছেলেটা যখন হাঁটতে শিখল তখন নিজের 2 হাত দিয়ে তাদের দুজনের হাতের আঙুল ধরে সঙ্গে করে নিয়ে যেতেন মসজিদে। আসা যাওয়ার পথে কত শত গল্প করতেন। যেই রবের কারণে অক্সিজেন নিয়ে এত সুন্দর পৃথিবীতে আমরা বেঁচে আছি, সুন্দরভাবে জীবনযাপন করছি, সেই রব আমাদের সৃষ্টি করেছেন। সেই রবকে ব্যস্ততা দেখালে কি হয়? সব কাজের থেকে গুরুত্বপূর্ণ কাজই তো রবের ইবাদত। সেই থেকে যত কাজ থাকুক কিংবা থাকুক ব্যস্ততা, শ্রাবণ আর সৌহার্দ্য সময় মতো ঠিকই নামাজ আদায় করে নেয়। চায়ের ট্রে নিয়ে অনুভা ঘরে প্রবেশ করতেই বিছানায় গায়ে এলিয়ে শ্রাবণকে শুয়ে থাকতে দেখতে পেল। একপাশে ট্রে রেখে নিজের কাপটা হাতে তুলে নিয়ে বলল, নাও চা খাও। শোয়া থেকে উঠে বসলো শ্রাবণ। মুষ্টিবদ্ধ হাতের ওপর থুতনি ভর দিয়ে মিহি হাসলো। মাতাল কণ্ঠে বলল, মাথাটা বড্ড ধরেছে নোভা, চা খেলে তো হবে না, এই মুহূর্তে কড়া কিছু চাই। চায়ের কাপে চুমুক দিয়ে তার পানে তাকালো অনুভা। ছেলেটির মুখশ্রীতে উন্মাদনা, আখি জগলে প্রগাঢ় নেশা। তার মতলব যে খুব একটা ভালো নয় তা চট করে বুঝে ফেলল অনুভা। পাংশুটে মুখে বলল, কড়া কিছু? হুম, কি শুনি? তোমাকে চাই, তোমার এই নরম ঠোঁটটাকে চাই, যার কাছে এসব চা একদমই নগণ্য। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল অনুভা। হুঠাৎ এসব নির্লজ্জ মার্কা কথাই এখন সে অভ্যস্ত হয়ে গেছে। মুখ বাঁকিয়ে বলল, চা খেলে খাও, না খেলে নাই। পরে চা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমায় কিছু বলতে আসবে না। মুখশ্রীতে অসহায় একটা ভাব ফুটে উঠল শ্রাবণের। চায়ের কাপ হাতে তুলে নিয়ে অভিযোগের সুরে বলল, তুমি খুবই পাষাণ হৃদয়ের একজন নির্দয় প্রেমিকা বৌনভা। একটু আদর করতে না পারার যন্ত্রণা তুমি বুঝতেই চাও না, বারবার এই অসহায় পুরুষটিকে দুঃখ দাও। চুমু খেতে দেইনি বলে তুমি দুঃখ পেয়েছো? উপর নিচ মাথা নাড়ায় শ্রাবণ। এবার আর মুখটাকে গম্ভীর করে রাখতে পারল না অনুভা। হুহা করে হেসে উঠল। কিছুক্ষণ হেসে অবশেষে হাসি থামাতে সক্ষম হলো। কাচুমাচু মুখ করে শ্রাবণ প্রশ্ন করল, হাসার কি বললাম আমি? আমার অনুভূতিগুলো প্রকাশকে তোমার কাছে হাস্যরসাত্মক ব্যাপার মনে হলো? তার পানে পূর্ণ দৃষ্টিতে তাকালো অনুভা। নড়ে চড়ে উঠে আচমকা ছেলেটির অধরে অধর ছোঁয়ালো। শব্দ করে চুম্বনীকে কয়েক সেকেন্ড সরে এলো। তৈরি করে নিল পূর্বের ন্যায় দূরত্ব। চমকালো শ্রাবণ। এই প্রথম তার শখের নারী নিজ থেকে তার এত নিকটে এসেছে। নিজ থেকে অধরে অধর ছুঁয়েছে। মুহূর্তেই যেন এক অন্য রাজ্যে হারিয়ে গেল পুরুষটি। ভেতরে ভেতরে জেগে উঠল স্বামী সত্তা। এই মুহূর্তে নিজেকে সামলানোর সকল পথ যেন বন্ধ হয়েছে। 2 কাপ ট্রেতে পূর্বের মতো রেখে তা মেঝের একপাশে সরিয়ে রাখলো। হুট করে অনুভার বাহু ধরে টেনে তাকে নিজের অতি নিকটে নিয়ে এলো। শাড়ির আঁচল ফেলে দিয়ে হাত রাখলো উদরে। বাধা দিল না অনুভব। নীরবেই যেন সায় জানালো সে। এই পুরুষটিকে সে অসম্ভব ভালোবাসে। তার কণ্ঠনালী হতে নিঃসৃত প্রতিটি শব্দ তার ভালো লাগে। তার স্পর্শ তাকে ভুলিয়ে দেয় সকল অসুখ। ছোট দুধের বাচ্চাটি চিৎকার করে কাঁদছে। তমা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে বাচ্চার ক্রন্দন থামাতে। আজ শনিবার। তানিমকে বলে অফিস থেকে ছুটি নিয়েছে নাহিয়ান। ছেলেকে রেখে অফিসে যেতে আর ভালো লাগে না। সময় সহজে কাটে না। তানিম অবশ্য তার এই ছটফট ভাবটা বোঝে। তাই শুক্রবারের সাথে শনিবারটাও কখনো কখনো সে ছুটি মঞ্জুর করে দেয়। অফিসে অনিয়ম করায় ছেলের প্রতি কুলসুমের রাগের অন্ত নেই। ছেলের কান্নার আওয়াজ পেতেই ঘরে এলো নাহিয়ান। স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আমার বাবা কাঁদছে কেন? কি হয়েছে? বুঝতে পারছি না। ভেবেছিলাম খিদে পেয়েছে, কিন্তু খাচ্ছিও না। বিছানায় শুয়ে দাও দেখি। স্বামীর কথা মতো ছেলেকে বিছানায় শুইয়ে দিল তমা। নাহিয়ান গিয়ে বসলো বিছানায়।
তার দিকে ঝুঁকে একটা ঝুনঝুনি বাজাতে বাজাতে চোখে মুখের বিভিন্ন ভাবভঙ্গি করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই বাচ্চাটির কান্না বন্ধ হলো। ছেলের কপালে চুমু খেলো নাহিয়ান। হাস্যোজ্জ্বল মুখে স্ত্রীর উদ্দেশ্যে বলল, দেখলে তো আমার বাবার কান্না থেমে গেছে। মুচকি হেসে মাথা নাড়ায় তমা। সবাইকে তাদের সব কাজ বুঝিয়ে দিয়ে উদাস মনে নিজ চেয়ারে বসে আছে তানিম। অল্পতেই রেগে যাওয়া পুরুষটির কি আজ মন খারাপ বোঝা যাচ্ছে না। মায়ের কথাই নিজেকে সামলে নিতে পারলেও সেদিনে সেই অত্যন্ত সুখী এবং সুন্দর হাসির মেয়েটি তার মস্তিষ্কে গেঁথে আছে। বারবার আঁখি পথে ভেসে উঠছে অধরে বিস্তৃত চওড়া হাসিখানা। খুব ঈর্ষা জাগছে ওই পুরুষটির ওপর, যে ওই নারীটিকে নিজের করে পেয়েছে, যে পেরেছে ওই হাসি মুখের কারণ হতে। আচ্ছা, শ্রাবণ নামক পুরুষটি কি এমনি এমনি অনুভা নামক স্নিগ্ধ মেয়েটাকে নিজের করে পেয়েছিল? মোটেও নয়। প্রিয় মানুষকে অতি সহজে কখনোই পাওয়া যায় না। প্রিয় মানুষকে জীবনে পেতে হলে অসাধ্য সাধন করতে হয়। শ্রাবণ তাই করেছে, নারীটির মন জিতেছে। এত কিছুর পরেও তাকে ছেড়ে যায়নি। এই নোংরা সমাজের বিরুদ্ধে গিয়ে মেয়েটির সঙ্গে ঘর বেঁধেছে, আগলে রেখেছে ভালোবাসা দিয়ে, যা তানিম পারেনি। সে একটু দেরি করে ফেলেছিল মেয়েটির জীবনে আসতে। চেয়ারে হেলান দিয়ে এসব ভাবনা ভাবার মধ্যেই তার কেবিনের দরজায় কেউ নক করলো। মেয়েলি কণ্ঠস্বরে অনুমতি চাইল। আসবো? নিজেকে স্বাভাবিক করে মুখশ্রীতে গাম্ভীর্য এঁটে ঠিক হয়ে বসলো তানিম। বলল, আসুন। তৎক্ষণাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাজিয়া। তাকে দেখতেই ভীষণ অবাক হলো তানিম। ততক্ষণে এসে তার সামনে চেয়ার দখল করে বসেছে সাজিয়া। টেবিলে রাখা পানি ভর্তি গ্লাসটি থেকে খেয়ে নিল অর্ধেকটা পানি। পুরো ঘটনাটা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলো তানিম। মেয়েটি তার পানে তাকাতেই সে এক নাগারে প্রশ্ন করলো, আপনি আমার অফিসে কি করছেন? কেন এসেছেন এখানে? সাজিয়ার সোজা সাপটা জবাব, আপনার জন্যই তো এসেছি। আমার জন্য? আপনার ওই শর্ত আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম স্যার। এমনিতেও জামাই ছাড়া আমার দিনকাল খুবই বিষণ্ণ কাটছে। ছেলে হিসেবে আপনি মন্দ নন, সমস্যা শুধু যখন তখন হুটহাট অযথা রেগে যান। অধর প্রশস্ত করে কিছু বলতে চাইলো তানিম, কিন্তু তাকে বলার সুযোগ না দিয়ে সাজিয়াই বলতে লাগলো, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি প্রচুর ড্রামার মুভি দেখি, সেখানেই দেখছি জামাই রেগে গেলে কিভাবে রাগ ভাঙাতে হয়, ওসব শিখে রেখেছে। অত সুন্দর সুন্দর নায়করা যেই ফর্মুলাতে কুপকাত হয়ে যায়, সেই একই ফর্মুলাতে আপনার মতো চুনোপুটি পড়বে না। এমনটা তো হতেই পারে না। যাই হোক, চট করে বলে তো দিলেন বিয়ে এই সপ্তাহে হবে, অথচ বিয়ের কোনো তোড়জোড় নেই। এভাবে তো চলবে না। চলুন শপিং করতে যাব। শপিং? আমি? আপনি নয়তো কে? একটা দেওয়ারও নেই যে তাকে নিয়ে যাব। যাই হোক, বিয়েতে আমি লাল টুকটুকে বেনারসি পরব। বিয়ে হবে মসজিদে। অযথা খরচা করে লোক খাইয়ে লাভ আছে? বিপদের সময় এসব মানুষদের পাওয়া যায় না পাশে, তাই সেসব অর্থ না হয় গরিব মানুষদের দান করে দিব। দারুণ না বুদ্ধিটা? বুদ্ধিটা সত্যিই দারুণ। মেয়েটির শেষের কথাগুলো মনে ধরেছে তানিমের, তাই উপর নিচ মাথা নাড়ায়। সাজিয়া উঠে দাঁড়ায়, তারা দিয়ে বলে, নিন চলুন তবে। আর হ্যাঁ, বাসরের জন্য কিন্তু আলাদা ড্রেস কিনবো। বাসরের জন্য? তো কি আপনার জন্য স্পেশাল করে সাজতে হবে না? এমন সাজবো যে আপনি উল্টে পড়বেন। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটির কথাতেই ভুলবশত সায় জানিয়ে দেয় তানিম। ড্রয়ার থেকে ওয়ালেট বের করে বেশি করে ক্যাশ সাথে নিয়ে বের হয় কেবিন থেকে। সকলের নির্ধারিত সময় ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে শ্রাবণ। এখন প্রায় দুপুরের শেষার্ধ। বিছানায় ক্লান্ত দেহখানা নিয়ে মলিন মুখ করে শুয়ে আছে অনুভা। শরীরটা আজ আর তার ভালো নেই। দুপুরের খাবার খেয়ে ঘরে আসতেই বমি করে সব উগড়ে দিয়েছে। বমি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে জ্ঞান হারায় মেয়েটি। টাইলস যুক্ত শক্ত মেঝেতে পড়ে মাথার কিছু অংশ ফুলে গেছে, রক্ত জমাট বেঁধেছে সেথায়। সবিতা একসময় তাকে ডাকতে ডাকতে ওপরে এসে এমন অবস্থা দেখে ভড়কে যায়। ভীতু হয় তার মন। চোখে মুখে পানি ছিটিয়ে হাতে পায়ে তেল মালিশ করে এক পর্যায়ে জ্ঞান ফেরাতে সক্ষম হয়। সবটা জিজ্ঞেস করতে অনুভা তাকে জানায় সব কিছু। এরপর বেশ কয়েকবার শ্রাবণকে ফোন করার পরেও কলটা রিসিভ হয়নি। মোবাইল সুইচ অফ বলছে বারংবার। তাই এক পর্যায়ে সবিতাকে ফোন করতে বারণ করে দেয় অনুভা। শরীরটা ভীষণ দুর্বল লাগছে তার। হুট করে এমনটা হওয়ায় ভীতু হয়েছে মন। বমি বমি ভাবটা গতকাল থেকেই শুরু হয়েছে। সকালেও একবার হয়েছিল, কিন্তু দুপুরের মতো অতটা নয়। তাহলে কি ফুড পয়জনিং হলো? আর কিছুই ভাবতে ইচ্ছে করলো না তার। বন্ধ করে নিল নিজ আঁখি। একসময় পাড়ি দিল ঘুমের রাজ্যে। বাড়ি ফিরতে ফিরতে বিকেল হলো শ্রাবণের।
ভার্সিটিতে ইদানিং তার খুব চাপ। সেমিস্টার পরীক্ষা চলছে, তার উপর তার সাবজেক্টের পরীক্ষা সমাপ্ত হয়েছে। খাতাও পেয়ে গেছে হাতে, এখন সেগুলো চেক করতে হবে। কত ঝামেলা। দারোয়ানকে দিয়ে খাতাগুলো ভেতরে নিয়ে এলো শ্রাবণ, সোফায় রাখলো, পরে সেগুলো ঘরে নিয়ে যাবে। গলাটায় আলগা করতে করতে সবিতাকে প্রশ্ন করলো, নোভা কোথায়? দুপুরে খেয়েছে? ওপর নিচ মাথা নাড়ায় সবিতা। তাকে সদর দরজা লাগানোর নির্দেশ দিয়ে সিঁড়ির দিকে এগোয় শ্রাবণ। তখনই পেছন থেকে সবিতা ডেকে ওঠে, ভাইজান। পথিমধ্যে থেমে যায় শ্রাবণ, পেছনে ফিরে শুধায়, কি? ভাবি হঠাৎ কইরা অসুস্থ হইয়া পইরাছে, দুপুরে অনেকবার বমি করেছে, অজ্ঞান হইয়া পইরাও গিয়েছে। আপনারই ফোন দিয়েছিলাম, কিন্তু তখন আপনারই ফোন বন্ধ আইছে। চমকায় শ্রাবণ দ্রুত পকেট হতে ফোনটা বের করে। পরীক্ষার হলে প্রবেশ করার আগে নিয়ম মাফিক মোবাইল বন্ধ করে রেখেছিল সে। তারপর বিভিন্ন কারণে তা খোলার কথা ভুলেই গিয়েছে। দ্রুত বন্ধ মোবাইল খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে। কল লিস্টে গিয়ে দেখে নিল সত্যি বেশ কয়েকটা কল এসেছিল। ঘরে প্রবেশ করতে দেখতে পেল ঘুমন্ত স্ত্রীকে। সকালেই তো দেখে গেল সুস্থ মেয়েটিকে, অথচ এর মধ্যেই মুখটা কেমন শুকিয়ে গেছে, মলিনতায় আচ্ছাদিত হয়েছে। বিছানায় গিয়ে বসলো শ্রাবণ। আঘাতপ্রাপ্ত ক্ষত স্থানটি দেখে বুকটা মুচড়ে উঠল। চুলের ভাঁজে হাত রেখে ডাকলো, নোভা। কয়েক মিনিটেই ঘুম ভাঙল অনুভার। সম্মুখে স্বামীকে বসে থাকতে দেখেই মলিন মুখে হাসির রেখা ফুটে উঠল। ধীরে ধীরে উঠে বসলো সে। মিনমিনে স্বরে শ্রাবণকে বলল, সরি নোভা, আসলে আমি। তাকে আর কিছু বলতে দিল না অনুভা, থামিয়ে দিয়ে বলল, সরি বলার প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে যখন গিয়েছো ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক। অসুস্থতা তো আর বলে কই আসে না। সকালেও তো ঠিক ছিলে, তাহলে? জানি না, মনে হয় ফুড পয়জনিং বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। অধিক বমির কারণে মাথাটা ঘুরে গেছে, এই যা। কথাটা মোটেও শ্রাবণের চিন্তা কমল না। সে উঠে দাঁড়ালো, ভাড়া দিয়ে বলল, পরনের পোশাক বদলানোর কোনো প্রয়োজন নেই, এর উপরই বোরখা পরে নাও। হসপিটালে যাব তো আমরা। এই সামান্য কারণে হসপিটালে কেন যাব? কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমার এখন ভালো লাগছে না। একদম চুপ থাকো, এরপর বড় কিছু ঘটে গেলে কি হবে তখন? দ্রুত তৈরি হয়ে নাও, যাও। তুমিও তো মাত্রই। বাকিটা আর বলতে পারলো না অনুভা। শ্রাবণের রাগান্বিত দৃষ্টি দেখতেই চুপসে গেল। ছেলেটি সহজে রাগে না, বিশেষ করে তার উপর তো একদমই নয়, কিন্তু আজ যেন রেগেই গেল। ছোট ছোট কদম ফেলে অধিক সময় নিয়ে বোরকা আর হিজাব পরিধান করে নিল অনুভা। তার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলো শ্রাবণ। বাড়ির গাড়িতে সমস্যা হওয়ায় ড্রাইভার মেকানিক নিয়ে এসেছিল তা মেরামত করতে। শরীর কিছুটা ক্লান্ত থাকায় নিজে আর ড্রাইভ করলো না শ্রাবণ। তবে বাহিরে সেই ক্লান্তি কিছুতেই সে প্রকাশ করলো না। হাসপাতালে পৌঁছে আগে স্ত্রীর ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তারপর ভালো একজন গাইনির সঙ্গে কথা বলল শ্রাবণ। ভদ্রমহিলা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে ইতস্তত কণ্ঠে অনুভব বলেই দিল, গতকাল থেকে এই অস্থির অস্থির লাগছিল। সকাল থেকে বমি বমি ভাবটা শুরু হয়েছে, আর সাথে মাথাটাও চক্কর দিচ্ছিল, কিন্তু বুঝতে পারিনি এমনটা হবে। কথাটা শুনতেই ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়ল শ্রাবণ। মেয়েটি কিনা এসব জানালোই না তাকে। সচরাচর সে রাগে না, রাগলেও নিজের রাগ দমন করার খুব ভালোভাবেই করতে পারে সে। বাহ্যিকভাবে রাগটাকে নিয়ন্ত্রণে রাখলো। সমস্যাগুলো শুনে একগাদা টেস্ট করতে দিলেন ডাক্তার। টেস্ট করিয়ে তারপর আবার রিপোর্টগুলো নিয়ে ওনাকে দেখাতে হবে। অনুভার সঙ্গে একটা বাক্য আর বিনিময় করল না শ্রাবণ। মেয়েটির ওপর সে রেগে আছে। তার এই খামখেয়ালিপনায় রাগের মূল কারণ। তার উপর সারা দিনে এখনও একটুও নিজের বিশ্রাম নেওয়া হয়নি। দুপুরে খাওয়াটাও ঠিকমতো হয়নি। ওদিকে স্ত্রীর হঠাৎ কী হলো সে বিষয়ে চিন্তা। এত জোর ঝামেলা একটা মানুষের পক্ষে নেওয়া কি সম্ভব? সকল পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট হাতে পেতে আরও ঘণ্টাখানেক হাসপাতালে বসে থাকতে হলো। শরীর এখনও গোলাচ্ছে অনুভার। মাথায় চিনচিনে ব্যথা অনুভব করছে, তবুও ঠায় বসে আছে। মুখ ফুটে কিছুই বলছে না শ্রাবণকে। তার আরও আধ ঘন্টা পর ভেতরে তাদের ডাক পড়ল। শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ালো, স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি এখানে বসো, আমি কথা বলে আসছি। ওপর নিচ মাথা নাড়ায় অনুভা। ত্রস্ত পায়ে হেঁটে কেবিনের ভেতরে প্রবেশ করে শ্রাবণ। রিপোর্টের ফাইলটা ভদ্রমহিলার দিকে এগিয়ে দিতেই তিনি মনোযোগ সহকারে দেখতে লাগলেন সেসব কাগজ। অনুভা বসেই আছে চুপচাপ। বিরক্ত লাগছে সব কিছু, নিজের উপর রাগ হচ্ছে। সকালে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিলেই তো এই ঝামেলায় আর তাকে পড়তে হতো না। কিছুক্ষণ বাদে কেবিন থেকে বেরিয়ে এলো শ্রাবণ। ভাবভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। বলল, এখানকার কাজ আপাতত শেষ,
প্রেসক্রিপশন মাফিক কিছু ওষুধ কিনে একেবারে বাড়িতে ফিরবো, ঠিক আছে? উঠে দাঁড়ালো অনুভা, তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, কি ফুড পয়জনিং হয়েছে তাই না? আমি বলেছিলাম অযথা আসার প্রয়োজন নেই, সেই তো এলে। এতক্ষণ বাড়িতে একটু বিশ্রাম নিতে পারতে। অদ্ভুত এক দৃষ্টিতে স্ত্রীর পানে তাকায় শ্রাবণ। তার এহেন দৃষ্টিতে হতচকিত হয়ে থেমে যায় অনুভা। জোরপূর্বক কৃত্রিম হেসে চুপচাপ চলতে থাকে। রাত 10:30। হাসপাতাল থেকে বাড়ি ফিরেই গোসল সেরে একেবারে রাতের খাবার খেয়ে শুয়েছে শ্রাবণ। টানা 1.5 ঘন্টা ঘুমিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। মোবাইলে অ্যালার্ম বাজছে, অ্যালার্ম দিয়েই ঘুমিয়েছিল সে। অনেক কাজ পড়ে আছে। পুরো ঘরে চোখ বুলিয়েও কোথাও অনুভাকে দেখতে পেল না। এত রাতে কোথায় গেল মেয়েটি? বাথরুমে চলে এলো শ্রাবণ। চোখে মুখে পানি ছিটিয়ে পুরোপুরি তন্দ্রা ভাবটা দূর করে বেরিয়ে এলো। তৎক্ষণাৎ দেখা পেয়ে গেল অনুভার। সবেই সে ঘরে এসেছে। দরজা লাগিয়ে গেছেন। ফিরতেই স্বামীকে দেখে মুচকি হেসে জিজ্ঞেস করলো, ঘুম ভেঙেছে? উত্তর দিল না শ্রাবণ। বিপরীতে পাল্টা প্রশ্ন ছুড়ল, অসুস্থ শরীর নিয়ে ঘর থেকে বের হয়েছিলে কেন তুমি? সাবিতা আবার চলে গেছেন, তাই দরজা আটকে সব লাইট নিভিয়ে এলাম। শরীরটা কি এখনো খুব খারাপ লাগছে? মাথা ঘোরানো, বমি বমি ভাবটা কি কেটেছে? তখনকার মতো অতটা খারাপ এখন আর লাগছে না। তাছাড়া খাবারের পরপরই তো ওষুধ খেলাম। বিপরীতে কিছু বলল না শ্রাবণ। নীরবে ধূপধাপ পা ফেলে চলে গেল বারান্দায়। তার এই গম্ভীর আচরণ কিছুতেই নিতে পারছে না অনুভা। পেছন পেছন সেও এসে দাঁড়ালো পাশে। কাচুমাচু মুখ করে নত স্বরে বলল, তুমি কি আমার উপরে খুব রেগে আছো শ্রাবণ? আমি অত কিছু ভেবে তোমার থেকে আড়াল করে নি ব্যাপারটা। এমনকি আমি তো বুঝতেও পারিনি। কথার মধ্যখানেই তার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের সঙ্গে তাকে মিশিয়ে নিল শ্রাবণ। পুরুষটির হৃদযন্ত্রের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে অনুভা। শরীর জুড়ে একটা শীতল স্রোত বয়ে গেল তার। কিয়ৎক্ষণ নীরব থেকে শ্রাবণ তার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি আমার এই ছোট্ট জীবনে 3 বার সবচেয়ে বেশি উত্তেজিত হয়েছি। এক অদ্ভুত আনন্দ অনুভূতি আমার ভেতরে তোলপাড় করেছে। প্রথমবার হচ্ছে যখন আমি বুঝতে পেরেছি অনুভা নামক একটি মেয়েকে ভালোবাসি। দ্বিতীয়বার যখন 3 কবুলের মাধ্যমে হালালভাবে আজীবনের জন্য তোমায় নিজের করে পেয়ে গেলাম। আর তৃতীয়বার হচ্ছে আজ আমার ভেতরে অন্য এক নাম না জানা অনুভূতি কাজ করছে নোভা। সেই অনুভূতি অদ্ভুত, যা প্রকাশ করা অসম্ভব। আর চাইলেও আমি তোমায় তা দেখাতে পারবো না নোভা। অনুভা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তা শুনছে। কথাগুলো বলতে বলতে শ্রাবণের চোখ ভিজে উঠল। গলার স্বর ভারী হলো। শুকনো ঢোক গিলে কিছুটাই সময় নিল। অতঃপর ফিসফিসিয়ে বলল, প্রিয় নোভা, ভালোবাসি তোমায়। ভালোবাসি তোমার এই গর্ভে আসা আমার ছোট্ট পবিত্র ফুলকে। হতচকিত হতভম্ব হলো অনুভা। বাদন হতে মুক্ত হয়ে মাথা তুলে তাকালো শ্রাবণের পানে। দৃষ্টি নিবদ্ধ করল ওই পুরুষালী আখি যুগলের মধ্যে। আপনা আপনি নিজ ডান হাতটি তার পেটে চলে গেল। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে ফের তাকাতেই তৃপ্ত হাসল শ্রাবণ। সুগভীর বাক্যে বলল, কংগ্রাচুলেশনস মিস নোভা, ইউ আর প্রেগনেন্ট। কি প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারল না অনুভা। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। পূর্বের ন্যায় আশ্রয় নিল প্রিয় পুরুষের বুকে। ভেজা স্বরে বলল, সবাই পেয়েছে সুখের সন্ধান, আর আমি পেয়েছি আস্ত একটা সুখ। তুমি আমার সুখ শ্রাবণ, অথচ এই সুখ আমার পাওয়ার কথা ছিল না। তোমার মতো সুখ এবং শুদ্ধ পুরুষের ভালোবাসা পেয়ে নিজেকে আমার এই বিশ্বের সবচেয়ে সুখী নারী মনে হচ্ছে। কেন আমি এত সুখী বলো তো? ফুপিয়ে কেঁদে উঠল অনুভা। তার চোখের পানিতে ভিজতে লাগলো শ্রাবণ নামক শুদ্ধ পুরুষটির পরনের শার্ট। কিন্তু সেই মেয়েটিকে ছাড়ল না। বাঁধন আরও শক্ত হলো। এ কান্না যে সুখের কান্না, এ কান্না হারিয়েও প্রাপ্তির কান্না।